নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন এই মানুষটাকে ঈশ্বর মনে করে মানুষ জানেন? এডুকেশন বিট তার হাত থেকে চলে গেছে। রোস্টার চেঞ্জ করে দিয়েছেন প্রধান বিচারপতি। যে কোনো কারণেই হোক, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো নতুন করে আসবে সেই মামলাগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি শুনবেন না। পার্ট হার্ড মামলাগুলো শুনবেন কি শুনবেন না সেটা তো পরবর্তী পর্যায়ে তিনিই সিদ্ধান্ত নেবেন, কিংবা প্রধান বিচারপতি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আমি সেই বিষয়ে যাব না। কিন্তু এই মানুষটা কেন ঈশ্বর? অনেকে রাগ করেন, অনেকে যন্ত্রণা হয়, অনেকে জাস্টিস সৌমেন সেনের হয়ে সাম্প্রতিককালে ওকালতি করেছেন ইউটিউব চ্যানেলে, আমি শুনেছি। কিন্তু এই মানুষটা কেন আজও পূজিত, কেন আজও ঈশ্বর? একটা ছোট্ট ঘটনা ঘটেছে, আপনারা ইতিমধ্যে হয়তো কেউ শুনেছেন, কেউ শোনেননি। সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় 15-16 কোটি টাকা মালিক তুলে নিয়েছেন, কিন্তু 80-85 লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছেন। সেই সংক্রান্ত ব্যাপারে প্রাক্তন কর্মীরা দুটি সংস্থার গিয়েছিলেন মামলা করতে, এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে সেটা পড়েছিল। তার ডিরেক্টরদের ডেকে পাঠিয়েছিলেন, 5 জন ডিরেক্টরকে মালিক পাঠিয়েছিলেন। দেখা গেছে সেই ডিরেক্টররা কিচ্ছু জানেন না, তাদের 20,000 টাকার বিনিময়ে ডিরেক্টর করে দিয়েছেন, এবং রাত্রির 10টা পর্যন্ত নিজের আদালতে বসে থেকে শেরিফের ঘরে সেই 5 জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার জন্য সরাসরি এসএফআইওকে নির্দেশ দিয়েছিলেন। এবং শেষ পর্যন্ত যা বেরিয়েছে যে পুরোটাই একটা ব্যাপক জালিয়াতি। সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হেয়ার থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন ইমিডিয়েটলি এফআইআর গ্রহণ করতে। তার কারণ ইডি বলেছে যে এসএফআইও যদি এর বিরুদ্ধে এই ফ্রড সেকশন যদি এফআইআর না করে, তাহলে ইডি মামলাটা নিতে পারবে না। ফলত স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে হেয়ার থানাকে জাস্টিস গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন, এবং দেওয়ার পরে হেয়ার থানা আধ ঘন্টার মধ্যে কলকাতা হাইকোর্টের 17 নম্বর ঘরে ছুটে আসেন, এবং শেষ পর্যন্ত জানা যায় যে হেয়ার থানা ওসি শেষ পর্যন্ত এই এফআইআরটা গ্রহণ করেছেন জাস্টিস গাঙ্গুলির নির্দেশ মোতাবেক। এরপর কী দাঁড়ালো? ইডি এই তদন্তভারটা নিয়ে নিল, এবং খুব দ্রুত আমার নিজের ধারণা সেই জুট মিল মালিক যে সংস্থা যারা প্রভিডেন্ট ফান্ড টাকা মেরেছেন তাদের গ্রেফতারির দিকে যাবে। এই হচ্ছে সিনপসিস অফ দ্য স্টোরি। এর অনেক ছোট ছোট ঘটনা আছে, আমি সেগুলো আর বর্ণনা করলাম না। কিন্তু এই এন্টায়ার ঘটনাটা ঘটলো জাস্ট 2 দিনের মধ্যে। একদিন শুনানি, সেই শুনানিতে 5 জন ডিরেক্টরকে ডেকে পাঠানো, তাদের শেরিফের ঘরে পাঠানো, এবং নিজে বলছেন এই শীতের রাতেও জাস্টিস গাঙ্গুলি, আমি ঘরে রাত্রি 10টার সময় আমি আদালতে থাকবো, তার মধ্যে আমি জানতে চাই যে এই ইন্টারোগেশন করে কি বেরিয়েছে। এবং তারপরই পরবর্তীকালে নির্দেশ, পরের দিন হেয়ার থানাকে নির্দেশ, জুট মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ আসেনি, 5 জন ডিরেক্টরকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছেন, দিয়ে শেষ পর্যন্ত এফআইআর করে তদন্তের দায়িত্বটা দিয়ে দিয়েছেন। এই যে এন্টায়ার এপিসোডটা, আচ্ছা আমরা কি কেউ শিখবো না? আমি আপনাদের কাছে কেন বলছি, 17 নম্বর ঘরে এই আলোটা শুধু জ্বলেছিল না, আশার আলোটা জ্বলেছিল। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের আশার আলোটা জ্বলেছিল। এডুকেশন বিট নাই বা শোনেন, এডুকেশন বিটের ব্যাপারে যারা বাকিরা আছেন তারা শুনুন, কিন্তু যেখানে প্রভিডেন্ট ফান্ড গরিব মানুষের মারা যাচ্ছে সেইটাকেও রিকভারি করার জন্য কি অসামান্য দ্রুততায়, তৎপরতায় জাস্টিস গাঙ্গুলি পুরো মামলাটাকে এক জায়গায় টেনে নিয়ে চলেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে ভাবছিলাম যে সময় দাঁড়িয়ে আমরা এই রায় পাচ্ছি চিফ জাস্টিসের বেঞ্চ থেকে, যে না, সন্দেশখালী কাণ্ডে এখন কেউ কোনো তদন্ত করবে না, 1 মাস, 5ই মার্চ আমি শুনবো বলে 1টা মাস সন্দেশখালী কাণ্ডের সমস্ত তদন্ত প্রক্রিয়াকে আটকে দিলেন। আলটিমেটলি সন্দেশখালী কী হলো? মানুষ হাতে ক্ষমতাটা তুলে নিল। আমি জানি না মাননীয় প্রধান বিচারপতি, সম্মানীয় প্রধান বিচারপতি, তিনি কি সন্দেশখালী ঘটনা টিভিতে দেখছেন না দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না, কিন্তু তিনি তো 1টা মাস ডিলে করে দিয়েছেন। মানুষের বিচার ব্যবস্থার প্রতি না এইখানেই অনাস্থাটা তৈরি হয়। বিচার ব্যবস্থার প্রতি, বিচারপতির প্রতি, বিচারপতির ঘরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি, প্রধান বিচারপতির এই রায় আমি শুধু না, কোটি কোটি বাঙালি কিন্তু আশাহত হয়েছিল। এবং আলটিমেটলি কী হলো? সন্দেশখালী জ্বলছে, আদিবাসী রমণীরা রাস্তায়, রাত জাগছেন থানার উল্টো দিকে, সেখানে এডিজি ল অ্যান্ড অর্ডারকে ছুটে যেতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারটা সরকারের ক্ষমতার প্রায় অনেকটা বাইরে চলে গেছে। লড়াইটা মানুষ হাতে নিয়ে নিয়েছেন যখন দেখলো আদালত আমার পাশে দাঁড়ালো না। এই অন্ধকারের পাশাপাশি কিন্তু আলো হচ্ছে 17 নম্বর ঘর। আমি এইটুকু শুধু বলবো, আর কিছু বলবো না। আর আমি সরাসরি এই মামলায় অন্যতম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম,
তিনি মামলাটা লড়ছেন, তিনি এই দুদিনের ঘটনা পরম্পরা খুব সংক্ষেপে বর্ণনা করেছেন। আমি তাকেই জিজ্ঞেস করেছিলাম, যখন সন্দেশখালী কাণ্ডে এক রায় পাচ্ছি, যখন মানুষ আশাহত হয়ে নিজেরাই ক্ষমতা হাতে তুলে নিচ্ছে, আর ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন বিচারপতি গরিব মানুষের প্রভিডেন্ট ফান্ড টাকা আদায় করে দেওয়ার জন্য রাত 10টা পর্যন্ত আদালতে বসছেন, তো তিনি ঈশ্বর হবেন না তো অন্য কেউ ঈশ্বর হবেন? তাকে অন্য কেউ হিংসে করবেন না তো অন্য কেউ হিংসে করবে? স্যালুট জাস্টিস গাঙ্গুলি, আপনি যা দেখালেন। আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস গাঙ্গুলির জায়গায় অন্য কেউ অন্য বিচারপতি থাকলে কী রায় হতো জানি না। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ কালচার হতো। হয়তো 1 মাসের আবার স্থগিতাদেশ একটা হয়তো রায় পেত, কী পেত জানি না, কিন্তু জাস্টিস গাঙ্গুলি রাত 10টা পর্যন্ত আদালত থেকে নিশ্চিত করলেন আপনারা গরিব হতে পারেন, আপনারা যে কোনো স্তরের মানুষ হতে পারেন, বিচারের মানদণ্ড কিন্তু আপনাদের জন্য সমান। একজন বড়লোকের জন্য যা, গরিবের জন্য তাই। চোখে আঙুল দিয়ে 17 নম্বর ঘরের মানুষটি দেখিয়ে দিলেন। আজ তাই তিনি পূজিত, তিনি ঈশ্বর। কেউ হিংসে করেন, কেউ ঈর্ষান্বিত হন, তার হাত থেকে অনেক পাওয়ার চলে যায়, কিন্তু দিনের শেষে তিনিই রাজা, বাকিরা সব অনেক নিচের প্রজা। আজকে সব্যসাচী চট্টোপাধ্যায় আমাদের নতুন বাংলার দর্শকদের জন্য কিছু খুব মূল্যবান কথা বলেছেন জাস্টিস গাঙ্গুলি এই সম্বন্ধে। কি বলেছেন শুনুন। নমস্কার সব্যসাচীদা, সন্ময় বলছি। নমস্কার। বলছি, সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে একটা রিমার্ক পাস করেছেন, বলেছেন উনি হচ্ছেন পিপলস জাজ, অর্থাৎ মানুষের বিচারপতি। এটা মানুষ ওকে ঈশ্বর বলে জানেন, দেখেছেন। এ রাজ্যের শিক্ষা দপ্তর যে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিংবা এডুকেশন কিংবা রেশন দুর্নীতি থেকে শুরু করে পুরসভা দুর্নীতি, সবই তাঁর সৌজন্যে শেষ পর্যন্ত অপরাধীদের চিহ্নিতকরণ অনেকটা এগিয়েছে। আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আপনি কেন পিপলস জাজ বললেন, আর দ্বিতীয় হচ্ছে প্রশ্নটা আপনার কাছে রাখছি, যে ঘটনায় লেবার এই প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় আপনি অন্যতম আইনজীবী, আপনি কাছ থেকে ঘটনাটাকে কিভাবে দেখেছেন একটু যদি বলেন। দেখুন, প্রথমত আপনার প্রশ্নের দুটো দিক। প্রথম প্রশ্নটার উত্তর আমি যদি দিই, পিপলস জাজ কেন বললাম। দেখুন, একজন বিচারপতি, তাকে মানুষ সম্মান করেন, শ্রদ্ধা করেন। মানুষের জন্যই তো বিচার, মানুষের জন্যই বিচারালয়, মানুষের জন্যই ন্যায় ব্যবস্থা। এবং আমাদের সংবিধান সেই ব্যবস্থাটাকেই আরো জোরালো করেছেন, অধিকারগুলোকে নিশ্চিত করেছেন যাতে নাগরিকরা সমস্ত অধিকারগুলো পেতে পারেন। তার মধ্যে ন্যায় এবং বিচার পাবার অধিকারটাও আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থান বা আর্থসামাজিক পরিস্থিতি, স্বাধীনতার পর থেকে ধীরে 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 এবং আজকে তো বটেই, আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচার ব্যবস্থা একটা শ্রেণীর জন্য সবসময় তারা কথা বলেন বলে আমাদের কাছে মনে হয়, এবং সেটা 80-র দশকের পর থেকে চূড়ান্তভাবে বৃদ্ধি পেয়েছে। যে শ্রেণী বলতে যে জায়গাটায় আপনার পরের প্রশ্নের উত্তরের সঙ্গে আমায় যুক্ত করতে হবে, সেটা হচ্ছে মালিক, অর্থাৎ যাদের পয়সা আছে, যারা পুঁজির মালিক, যারা পয়সার জোরে হ্যাঁকে না করতে পারেন বা নাকে হ্যাঁ করতে পারেন। আমাদের মধ্যে এরকম একটা ধারণা হচ্ছিল, যখন সকালবেলা সলমন খান কনভিক্ট হন, ঠিক দুপুরবেলা হারিস সালভের মতন লয়ার গিয়ে তাকে বেল করানোর বন্দোবস্ত করিয়ে দিতে পারেন। আমাদের প্রশ্ন যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁচলে বা সর্দি হলে বা চোখের সামান্য যদি চেক আপ করতে হয়, তিনি দিল্লি, দুবাই যাবেন কি আমেরিকা যাবেন, তার জন্য তিনি যদি মামলা করেন, আরো 5টা মামলার আগে সেই মামলাটা সেখানে গুরুত্ব পেয়ে যায়। আমরা 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 ভাবতে শুরু করছিলাম যে বিচার ব্যবস্থাটা বোধহয় নিক্তির এই যেটা বলিয়ান দিক, সেটা হচ্ছে পয়সাতে যারা বলিয়ান, অর্থে যারা বলিয়ান, ক্ষমতায় যারা বলিয়ান, তাদের দিকে ঝুঁকে আছে। ঠিক এইরকমই একটা সময় অন্ধকার রাত্রে কলকাতা হাইকোর্টে রাত 10টার সময় অন্ধকারের মধ্যে 17 নম্বর কোর্টের আলোটা জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো? 17 নম্বর কোর্টে রাত 10টার সময় আলো জ্বলে ছিল আগেও, কিন্তু আজকে যেটা জ্বলে উঠলো, গতকাল রাত্রে যেটা জ্বলে উঠলো, সেটা কয়েকজন শ্রমিকের কড়া মামলার প্রেক্ষিতে। যে শ্রমিকরা খামের মূল্য দিয়ে কাজ করেছেন, কিন্তু অবসরকালীন সময়ে তাদের প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, সামান্য টাকা, 2.5-3 লাখ টাকা, সেই টাকা তারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এর পিছনেও সেই দুর্নীতি। কি দুর্নীতি? ওই 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 কি ঝুনঝুনওয়ালা,
সেই ঝুনঝুনওয়ালারা এটাকে চালিয়ে যাচ্ছেন। যাখানে দেখা যাচ্ছে ডিরেক্টর যারা, তারা হচ্ছেন বলতে পারেন ভুয়ো ডিরেক্টর। মানে তারা ডিরেক্টর, কিন্তু তাদের ধারণাই নেই এই কোম্পানির কত লাভ হয়েছে, কত খরচ হয়েছে, আদৌ সেটা লাভ করেছে কি করেনি, এই সংস্থার কি লেনদেন হয়েছে, এই সংস্থার অন্যান্য কারা কারা আছেন, কাদের পয়সা এখানে খাটে। আমরা জানি একটা ডিরেক্টর হতে গেলে কোম্পানির কি কি করতে হয়, কত দায়িত্ব আছে, আইনি দায়িত্ব। এই দায়িত্ব পালনের মতন তাদের, এটা জাস্টিস গঙ্গোপাধ্যায় ধরেছেন আদালতে হাতে নাতে প্রশ্ন করে, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করিয়েছেন এসএফআইও কে দিয়ে, এবং রাত্রিবেলা এফআইআর করতে নির্দেশ দিয়েছেন। সেই এফআইআর আজকে এয়ারস্ট্রিট থানার ওসিকে তলব করেছিলেন, এবং এই তলব করার পরেই এফআইআরটা রেজিস্টার্ড হয়েছে, এবং এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে বলা হয়েছে। ইমিডিয়েটলি যেটা আমরা দেখেছি, এই রায়কে অনেকে বলছিলেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারাপ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কোনো পড়াশোনা করে দেন না, এই করেন না, কিন্তু আবার এই রায় চ্যালেঞ্জ হয়েছিল আজকে। এই জুট মিলের মালিকরা সেই রায়কে চ্যালেঞ্জ করে গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে, কিন্তু ডিভিশন বেঞ্চ পত্র পাঠ আজকেও সেটা খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এতদিন ধরে আমরা যেটা দেখছিলাম বা আমাদের দেখানো হচ্ছিল, আমরা ভাবছিলাম বা আমাদের ভাবানো হচ্ছিল যে বিচার ব্যবস্থাটা বোধহয় এইরকমই চলবে, সবটা এরকম নয়। অন্ধকারের মধ্যেও কোথাও কোথাও আলো জ্বলে ওঠে, সে আলো গরিব মানুষের জন্যও জ্বলে। ভারতের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আর সেই অধিকারের জন্যই মানুষ আজকে যারা এই আলো জ্বালাচ্ছেন তাদেরকেই কিন্তু সেলাম করছেন, স্যালুট দিচ্ছেন। কারণ এখান থেকেই আবার আস্থার মর্মস্থলে মানুষ ফিরে যাবার স্বপ্ন দেখতে শুরু করছেন। কারণ দিনের শেষে দাঁড়িয়ে আমরা আমাদের দেশকে ভালোবাসি, দিনের শেষে দাঁড়িয়ে আমাদের বিচার পদ্ধতি, ন্যায় ব্যবস্থা, সমান অধিকার আমাদের সংবিধান যা দিয়েছে তাকে আমরা ভালোবাসি। কারণ আমরা এই দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের আমলারা আমাদেরকে নিছক ভোটারে পরিণত করে দিয়েছে। এর বাইরে বেরিয়ে আসতে হবে, আমাদের মাথা তুলে, মাথা উঁচু করে, আমাদের নাগরিক ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমাদের বেঁচে থাকতে হবে। তবেই কিন্তু এই দেশটাকে আমরা এগোতে পারবো, ন্যায়ের পথে ভারতকে আমরা এগোতে পারবো। আপনাকে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে মামলাটা নিয়ে জুট মিল সংক্রান্ত মামলাটায় প্রভিডেন্ট ফাইন পায়নি গরিব মানুষরা, তাদের জন্য রাত 10টা পর্যন্ত কোর্টে বসে রইলেন জাস্টিস গাঙ্গুলি। আর সেই সময় আমরা দেখছি সন্দেশখালিতে তার বিচার প্রক্রিয়া 1 মাস স্থগিত হয়ে গেল। এখানেই কি একটা বিচার ব্যবস্থার ত্রুটি ধরা পড়ে না? মানুষের সামনে দুটো ছবি খোলা থাকবে, মানুষের কাছেই তো আজকে পরিষ্কার করতে হবে। এটা তো শুধু কিছু আইনজীবীদের, আমাদের মতন লোকেদের পেশা করার জায়গা, আর কিছু বিচারপতির চাকরি করার জায়গা নয়। ঠিক, সংবিধান এই জায়গাটা দিয়েছেন মানুষের জন্য। মানুষ আছেন তাই আমরা আছি, মানুষ আমাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাই আমরা আছি। আইনটাকে মানুষ ভালোবাসেন এবং আইনটাকে মানুষ মানেন, মান্যতা দেন। আইনকে মান্যতা অর্জন করতে হয়। সন্দেশখালি আজকে দেখাচ্ছে যে আইনও যদি বেআইনি পথে কাজ করে তাহলে কিন্তু তখন মানুষ কিন্তু সন্দেশখালির পথেই হাতিয়ার তুলে দেবেন। এটাই হচ্ছে বাবা সাহেব আম্বেদকর সংবিধান যেদিন প্রণীত হয়েছিল তার আগের দিন রাত্রে গণপরিষদে বলেছিলেন, তিল তিল করে আমরা এই সাংবিধানিক ব্যবস্থা, সংবিধান গড়ে তুলেছি, ব্যবস্থাটাকে গড়ে তুলেছি। এটা কিন্তু 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে যদি আমরা সংবিধানে বর্ণিত লক্ষ্য থেকে দূরে সরে আসি। আজ আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা অরাজকতা বলে উড়িয়ে দেব না। এটা মানুষের বিদ্রোহ, যেটা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আজকে বেরিয়ে আসছেন, সন্দেশখালি পথ দেখাচ্ছে। কিন্তু একই সঙ্গে এটাও মান্যতা দিতে হবে যে এই ব্যবস্থার মধ্যে থেকেও আমাদের বিচার ব্যবস্থায় সব আলো নিভে যায়নি, আলো জ্বলে উঠছে এবং সে আলো জ্বলবেও, কেউ নেভাতে পারবে না। অনেক ধন্যবাদ শুভশ্রীদা, অনেক ধন্যবাদ, খুব সুন্দর বিশ্লেষণ করলেন আপনি।